আচ্ছা, বহু মানুষের একটাই কোশ্চেন, মানে অ্যাজ আ ডায়াবেটিক এডুকেটর আমি তোমাকে জিজ্ঞেস করবো, তোমাকেও জিজ্ঞেস করবো। তবু আমি একটা কথা বলি, চিনি খেলে ডায়াবেটিস হয়, মানে চিনি খেলে চিনি হয় ওইরকম। আর আলু খেলে ডায়াবেটিস হয়, আবার ভাত খেলে ডায়াবেটিস হয়, আর রুটি খেলে ডায়াবেটিস হয় না, আর ভাজা ভাজা সবজি খেলে ডায়াবেটিস কমে যায়। এই কোশ্চেন গুলো বিশাল। বর্তমানে মানুষ মেথির জল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার দৌলতে পাঁজা পাঁজা সিডস খাচ্ছে। এবার আমাকে বলা হোক, সত্যি কি এগুলো খুব ভ্যালিড? তোমরা যদি একটুখানি এক একজন করে বলো। আগে কি অভিজ্ঞান বলতে চলেছো? আচ্ছা বলো। ভাত খেলে ডায়াবেটিস হয় বা চিনি খেলে ডায়াবেটিস হয়, আলু খেলে ডায়াবেটিস হয়, এইগুলো আমরা আমাদের সোসাইটিতে সবসময় শুনে থাকি, আশেপাশের বাড়িতে আমরা শুনেছি। কিন্তু এইগুলো ডায়াবেটিস হয়ে যাওয়ার পর আমাদেরকে কন্ট্রোল করতে হয়, কিন্তু এটা থেকে ডায়াবেটিস হয় না। কারণ আমরা যদি আমাদের রোজকার জীবনযাত্রা দেখি, আমরা আমাদের কার্বোহাইড্রেটের সোর্স গুলো যদি একটু ভেবে দেখি, তাহলে সেখানেও কিন্তু ভাত, রুটি, চিড়ি, মুড়ি, খই এগুলোই আমাদের ডেলি দৈনন্দিন খাবারের মতো আমাদের প্রেফারেন্সে রয়েছে। তো প্রত্যেকটারই খাবার কোয়ান্টিটিতে পোর্শন সাইজ আছে, তার সাথে সাথে তার কার্বোহাইড্রেট কোয়ান্টিটি আছে। কার্বোহাইড্রেট লোড বলে একটা কথা আমাদের এই খাবারে আছে। তো এটার সাথে সাথে আমরা যদি এই প্রত্যেকটা খাবারে আমরা যদি গ্লাইসেমিক ইন্ডেক্সটা দেখি, গ্লাইসেমিক লোডটা দেখি, সবটা কিন্তু আমাদের আগে দেখে নিতে হবে। আর কেউ যদি মনে করে যে ভাত সে খেলে ডায়াবেটিস হবে, অথচ রুটি খেলে ডায়াবেটিস হবে না, এটা কিন্তু সম্পূর্ণই ভুল। কারণ ভাতের মধ্যেও তো সেই কার্বোহাইড্রেট আছে, আবার রুটির মধ্যে রুটির মধ্যে একটুখানি ফাইবারটা বেশি আছে, সেটা হয়তো একটা পয়েন্ট হতে পারে। হ্যাঁ, ফ্যাট সবকিছুর মধ্যে আছে, এবং অলরেডি আমাদের এই যে কার্বোহাইড্রেট, এটা তো সেই লিভারে যাওয়ার পর সেটা ট্রাইগ্লিসারাইড আমাদের সেই জিনিসগুলোই প্রোভাইড করছে। ট্রাইগ্লিসারাইড নিয়ে একদিন বড় একটা সেগমেন্ট হোক, সেটা মনে হয় আমার সবার জন্য বেটার যায়। এবার সবগুলোর মধ্যে কোনো না কোনো ভাবে হ্যাম্পার হচ্ছে, তাই জন্য সবগুলোই আমরা খেতে পারি, কিন্তু কোনোটা থেকে যে এটা হচ্ছে এটা ডাইরেক্টলি বলা যাবে। এটা সম্পূর্ণটাই আমাদের লাইফস্টাইল ওরিয়েন্টেড, আমাদের নিজের ভেতর থেকে আসছে। আমরা কোনটা কিভাবে অ্যাকসেপ্ট করছি, কোন খাবারটা কিভাবে খাচ্ছি, সেটার উপর নির্ভর করছে। অনেকে আটার রুটি খেতে খুব ভালোবাসে, তাই বলেছে সে 5টা 6টা 7টা এরকম রুটি খেয়ে নেয়, কিন্তু সেখানে 5টা 6টা 7টা রুটি খাওয়া আর যদি সে মনে করে আমি সেই জায়গায় ভাত খাচ্ছি, তাহলে সেটা তো একই রকম বিষয় হয়ে গেল। 100 গ্রাম ভাত কি 70 গ্রাম ভাত আর 7-8টা রুটি, তাহলে 7 এক্সেল টাইপ অফ রুটি, সেখানে তো একই মোটামুটি আমরা গ্রাম শেষে গিয়ে আমরা দেখছি যে একই, তাহলে তো সেটা মানে বলাটা নিরর্থক। তাই এটা থেকে যে এটা হয় এটা বলা যাবে। হ্যাঁ, এটার মধ্যে কোনোটার মধ্যে হয়তো কার্বোহাইড্রেট কোয়ান্টিটিটা একটু বেশি হতে পারে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কিন্তু ওভারঅল তো সেই একই জিনিস। মানে এগুলো বলতে চাইছো ফল্টি বিলিফস? হ্যাঁ, ফল্টি বিলিফস হওয়ার কিছু না, একটু মিথ। একটা পার্টিকুলারলি খাওয়ার জন্য একটা পেশেন্টের ডায়াবেটিস হচ্ছে, সেটা সম্পূর্ণ কথাটা আমি বলবো। এখন আবার এরকমও কোশ্চেন পাওয়া যায় যে আমি খুব মিষ্টি খাই তাই আমার ডায়াবেটিস হয়েছে। কিন্তু এটা যে একটা মেটাবলিক ডিসঅর্ডার, সেটাই বুঝতে পারছে না। আজকে ইনসুলিন রেজিস্ট্যান্সটা একটা বড় পয়েন্ট। আজকে বড় পয়েন্ট, একজন রোগা লোকেরও ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে। হ্যাঁ, মানে আমাদের বর্তমানে এইটাই চলে আসছে যে ওবেসিটি মানে ডায়াবেটিস। হ্যাঁ, টাইপ 2 ডায়াবেটিস আমরা ফ্যাক্টরস একটা রিজন হতে পারে, বাট মোটা মানেই যে তার ডায়াবেটিস হবে সেটা একদমই না। লাইক আমি না বলবো কি, লাইক যে ডায়াবেটিসটা যেটা হচ্ছে পার্টিকুলারলি ওর বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, ইনসুলিন রেজিস্টার কোন কারণে হচ্ছে সেটা আমার অবশ্য কারণ দেখতে হবে। বিটা সেল থাকে, সেই বিটা সেলের যে রিসেপ্টর গুলো, ওগুলো তো গ্লুকোজটাকে ঠিকঠাক ভাবে ক্যাচ করতে পারছে না। তো যদি রিসেপ্টরই খারাপ হয়ে যায়, মানে একটা বাড়ির যদি তালাটাই খারাপ হয়ে যায়, তাহলে চাবিটা থেকেও আমার কোনো কাজ হবে না। তাই ইনসুলিন সিক্রিট হচ্ছে, কিন্তু ইনসুলিন তো কাজ করতে পারছে না, তার জন্য তাহলে কিছু ডায়াবেটিসটা ইনডিউস হচ্ছে, তার ব্লাড সুগারটা দিনে দিন বাড়ছে। এবার আরেকটা জিনিস হচ্ছে যে হতে পারে যে আমরা কি জানি যে প্যানক্রিয়াস আর আমাদের আলফা কোষ আর বিটা কোষ, গামা কোষও আছে, কিন্তু আলফা কোষ থেকে গ্লুকাগন বেরোচ্ছে আর বিটা থেকে ইনসুলিন বেরোচ্ছে। তো এবার এই আলফা কোষ থেকে গ্লুকাগন, সেটা তো আমাদের সুগারকে বাড়াতে সাহায্য করে, আর বিটা সেল যেটা ইনসুলিন, সেটা আমাদের কমাতে সাহায্য করে। অনেকের বডিতে এই ফিডব্যাক ইনহিবিশন সিস্টেমটাই হয়তো খারাপ, ঠিকভাবে কাজ করছে না, তাই সেটা ডায়াবেটিসকে আরো প্রবলেম করছে, আরো ইনডিউস করছে, সেটা থেকে প্রবলেম। এই ফিডব্যাক ইনহিবিশন ফ্যাক্টরসটা যদি নিয়ে একটু কিছু বলো, তাহলে মানুষের ক্ষেত্রে অনেক হেল্প হবে। হ্যাঁ, ফিডব্যাক ইনহিবিশনটা হচ্ছে যে গ্লুকাগন আমাদের সুগারটাকে বাড়ায়। আমরা যখন গ্লুকাগন ইজ দ্য ব্লাড গ্লুকোজ লেভেল, রাইট?
এবার আর কি করছে ইনসুলিন, কি করছে সেটাকে তার সাপেক্ষে কমাতে সাহায্য করছে বা একটা লেভেল কাজ করে, মেইনটেনেন্স করছে, রেগুলেশন বলবো আমি, রেগুলেশনের নিয়ন্ত্রণ করছে। এটাই হচ্ছে আমাদের ফিডব্যাক ইনহিবিশন বা ইনহিবিশন সিস্টেম। মানে সেই সিস্টেমটা অনেকের ক্ষেত্রে কাজ করছে না ঠিকঠাক নেই। মানে আলটিমেটলি আমরা কিন্তু এটাই বলতে পারি ডায়াবেটিস ইজ আ মেটাবলিক ডিসঅর্ডার, আর যেটা হেরিডিটির সাথে ডিরেক্টলি রিলেটেড, আমার বডি মুভমেন্টের সাথে রিলেটেড, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে রিলেটেড, আমার স্ট্রেস লেভেলের সাথে রিলেটেড, আমার ফুড হ্যাবিটস এর সাথে রিলেটেড। কিন্তু নট অনলি দ্য ফুড হ্যাবিট, দ্য অনলি ওয়ান রিজন ফর দ্য ডায়াবেটিস। এখানে আরো দুটো হরমোন আছে যেটা আমি বলবো। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে একটা লেপটিন আর গ্রেলিন। মানে গ্রেলিন হচ্ছে ফুড হরমোন বা অ্যাপেটাইট হরমোন, আর লেপটিন হচ্ছে স্যাটাইটি হরমোন। এবারে গ্রেলিন লেপটিন এই দুটো যদি আমাদের শরীরে প্রপার ব্যালেন্স না হয়, সাপোজ আমি টিভি দেখতে দেখতে খাচ্ছি, এবার টিভি দেখতে দেখতে খেলে কি হচ্ছে, টিভির যে জিনিসটা, যে কোনো নাটক বা কোনো সেটা কিছু হচ্ছে, সেটা আমার বডিতে বেশি হরমোনটা সিক্রিট করছে, আমি তো খুশি হয়ে যাচ্ছি, ডোপামিন রিলিজ করছে, কিন্তু তখন তো আমার গ্রেলিনটা অ্যাক্টিভেট হচ্ছে না। তখন কি হচ্ছে, গ্রেলিন তো আমাকে প্রপারলি বা হাইপোথ্যালামাসে সিগন্যাল দিচ্ছে না যে তোমার খাওয়া হয়ে গেছে, বন্ধ করো। যদি খুব সাধারণ ভাষায় বলি অভিজ্ঞান, ডায়াবেটিসটা কি? আলটিমেটলি ডায়াবেটিস হচ্ছে আমার যে সেলগুলো সেই গ্লুকোজকে আপটেক করতে কখনো কখনো পারছে না, আর কখনো কখনো আমার বডিতে এমন সেল নেই যে কিনা ডায়াবেটিসকে আপটেক করার ক্ষমতা রাখছে। এবার প্রশ্ন হচ্ছে এই আপটেকিং পাওয়ারটাকে বাড়ানোর জন্য, মানে আমাদের বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমানোর জন্য আমাদের যতগুলো সেকশন আছে তার মধ্যে আমরা প্রমোট করি এক্সারসাইজকে, আমরা প্রমোট করি ব্রিস্ক ওয়াকিং কে প্রমোট করি, আমরা প্রমোট করি গুড ফুড হ্যাবিট। এবং ডায়াবেটিসের ক্ষেত্রে আরেকটা এক্সারসাইজ যেটা হচ্ছে মাসল বিল্ডিং, যেটা স্ট্রেংথ ট্রেনিং। মাসল গ্লাইকোজেন যদি ধরে রাখা যায় তাহলে আমাদের সুগার লেভেল অনেকটা কম থাকবে। এইটা যদি আমরা বোঝাতে পারতাম, ঠিক আছে, এই সেশনটা কন্টিনিউটিং থাকুক। তার কারণ হচ্ছে ডায়াবেটিসটা একদিনে নয়, একটা ছোট্ট জিনিসটা, ডায়াবেটিস হচ্ছে সিম্পটম, তার আগেই তো ফ্যাক্টরস গুলো হাইলাইটেড হয়ে যাচ্ছে, সেটা থেকেই ডায়াবেটিসটা আসছে আমাদের মধ্যে। একদমই তাই। এবার ডায়াবেটিস নিয়ে আমাদের একটা কথা বলা যেতে পারে, হাইপোগ্লাইসেমিক কন্ডিশন, এটা কিন্তু খুব ফ্যাটাল, মানে আমরা পেশেন্টকে প্রায় মরে যেতে দেখি, তাই না? একদম। মানে এবং সবচেয়ে বড় কথা, সে হয়তো ক্লিনিক অব্দি আসতেই পারছে না। কোনো কথা বলার জায়গায় থাকে না। যখন তার ওই লেভেলটা ফল করে, তার প্রথমত পুরো দর 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 করে সে ঘামে, আর তার জিভের সাথে তার ঠোঁট মানে আটকে যায়। কাউকে যে ডাকবে আমাকে কিছু একটা দাও, আর প্রচন্ড শেকিং হয়, কাঁপতে থাকে, বা সেটা বলারও জায়গা থাকে না। তাই জন্য আমরা সবসময় বলি ডায়াবেটিস যারা পেশেন্ট, তারা মাথার সামনে অবশ্যই একটু গ্লুকোভিটা ট্যাবলেট, মানে আবার এখানে একটা কথা বলি, অনেকে চিনি রাখে, অনেকে চিনি রাখে, কিন্তু চিনিটা সুক্রোজ, সেটা ভাঙতেও তো আমার বডি টাইম লাগবে, শরীর কিন্তু তখন তো শরীর পুরো শকিং কন্ডিশনে, তো ইনস্ট্যান্ট গ্লুকোজটাই দরকার, সিম্পল। আর তার মানে এই যে অনেকের ক্ষেত্রে একটা ভয়ের কারণ, ওরে বাবা আমার সুগার বেড়ে গেছে, সুগার বেড়ে গেছে ভয়ের কারণ, কিন্তু সুগার কমে না যায়, সেটা কমিয়ে নেওয়া যায়, কমে গেলে মারাত্মক বিপদ। যাই হোক, পরবর্তীতে আমরা এই বিষয়ে আরো আলোচনা করতে চলেছি। আজকে এটুকুই থাকছে। ডায়েটারদের সাথে থাকবেন, গাইডলাইন্স এর সাথে থাকবেন। নমস্কার।